আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অর্পা হাসান। শুরুতেই সংবাদ শিরোনাম। তৃতীয় দফা বন্যায় সিলেট, সুনামগঞ্জ সহ ৮ জেলা প্লাবিত। টানা বৃষ্টি চলবে আরো ৪ দিন। পার্বত্য চট্টগ্রামে পাহাড় ধসের সতর্কতা। বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। প্রায় ৫,৫০০ কোটি টাকার ১১টি প্রকল্প একনেক সভায় অনুমোদন। বৈষম্যমূলক পেনশন স্কিম প্রত্যাহার সহ ৩ দফা দাবিতে শিক্ষকদের কর্মবিরতিতে অচল পাবলিক বিশ্ববিদ্যালয়। আন্দোলন অযৌক্তিক বলছেন অর্থমন্ত্রী। সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব নেওয়ার নির্দেশ হাইকোর্টের। ৩ মাসের মধ্যে দিতে হবে অগ্রগতির প্রতিবেদন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে সিলেট, সুনামগঞ্জ ছাড়াও বন্যা ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন এলাকায়। মোহরী নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে ফেনীর ২ উপজেলা। পাহাড় ধসে খাগড়াছড়ির সাথে সারা দেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন ছিল কয়েক ঘন্টা। ঢলের পানিতে রাস্তা ডুবে সাজেকে আটকা পড়েছেন কয়েকশো পর্যটক। পরিস্থিতির অবনতি হয়েছে নেত্রকোনা, শেরপুর ও কুড়িগ্রাম সহ আরো কয়েকটি জেলায়। প্রতিনিধিদের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন মুস্তাফিজুর রহমান। ৩৫ দিনের মধ্যে তৃতীয় দফায় বন্যার কবলে পড়েছে সিলেট। ১৩টি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সুরমা, কুশিয়ারা ও সারি নদীর পানি সবকটি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার জৈন্তাপুর, কানাইঘাট, গোয়াইনঘাট উপজেলা সদর পানিতে তলিয়ে গেছে। বন্ধ হয়ে গেছে সড়ক যোগাযোগ। বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ উপজেলার বাজারসহ অধিকাংশ এলাকা ১.৫ থেকে ২ ফুট পানির নিচে। জেলার ৬০০টির বেশি আশ্রয়কেন্দ্রে আবারও যাচ্ছেন বন্যার্ত মানুষ। সুনামগঞ্জে নৌকাডুবে নিখোঁজ রয়েছেন ৩ জন। এদিকে মৌলভীবাজারে বৃষ্টিপাত অব্যাহত থাকায় নদ নদীর পানি বাড়তে শুরু করেছে। বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ৪টি স্থান ভেঙে ফেনী জেলার ফুলগাজী ও পরশুরাম উপজেলার বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। বন্যার কারণে ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলায় মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়। নেত্রকোনাতেও দ্বিতীয়বারের মতো বন্যা দেখা দিয়েছে। উবদাখালী নদীর পানি বিপদসীমার ৫৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শেরপুর, ছেল্লাখালী, মহারশী, সোমেশ্বরী ও ভোগাই নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২ দিনে শেরপুর জেলায় ৫৮২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। জামালপুরে যমুনা ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে, যদিও বাহাদুরাবাদ পয়েন্টে এখনও পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। কুড়িগ্রামে কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি ১৪ সেন্টিমিটার হ্রাস পেলেও ব্রহ্মপুত্র, দুধকুমার ও ধরলা নদীর পানি সমতলে স্থিতিশীল রয়েছে। এছাড়া ভারী বৃষ্টিপাতের কারণে আবারও বন্যার আশঙ্কা দেখা দিয়েছে লালমনিরহাটে। টানা বর্ষণের কারণে খাগড়াছড়ির সাপমারায় পাহাড় ধসে পড়েছে। খাগড়াছড়ির সাথে ঢাকা চট্টগ্রামের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায় মঙ্গলবার ভোর থেকে। রাঙ্গামাটির বাঘাইছড়ি দিয়ে প্রবাহিত কাঁচালং নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পৌর এলাকা সহ ১৪টি গ্রাম প্লাবিত হয়েছে। মুস্তাফিজ রহমান, এটিএন বাংলা। বন্যার আশঙ্কা থাকায় আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় সভাপতিত্বকালে এই নির্দেশ দেন তিনি। সভা শেষে পরিকল্পনা মন্ত্রী সাংবাদিকদের জানান, কৃষিতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ফসলি জমিতে প্রকল্প না করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি। একই সাথে নির্দেশ দিয়েছেন দখল হওয়া জমি উদ্ধারের। প্রায় ৫,৫০০ কোটি টাকার বেশি ব্যয়ে ১১টি প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় ৫,৫০০ কোটি টাকারও বেশি ব্যয়ে ১১টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে সরকারি অর্থায়ন ৫,২১৪ কোটি ৩৪ লক্ষ টাকা, বৈদেশিক অর্থায়ন ১৪০ কোটি ৪৪ লক্ষ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ১০৫ কোটি ৯ লক্ষ টাকা। সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনা মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিব। জানান, প্রকল্পগুলোর কাজের মান বজায় রাখার কঠোর নির্দেশ দিয়েছেন সরকার প্রধান। গুণগত মান নিশ্চিত করার ক্ষেত্রে প্রশাসনিক মন্ত্রণালয় যদি গাফিলতি করে, সেই
গাফিলতিতে আমাদের এখানে দেখার সুযোগ নেই। কিন্তু এই প্রকল্পটা যখন সংশোধনের জন্য আসে, যে এই রাস্তাটা তো 3 বছর 5 বছর 10 বছর থাকার কথা ছিল, কেন আপনারা রাখতে পারেন, তাকে জবাবদিহি করতে হয়। সুতরাং নতুন প্রকল্প অথবা সংশোধন প্রকল্পের ক্ষেত্রে তাদেরকে আমরা জবাবদিহিতে আওতায় নিয়ে আসতে পারি। পরিকল্পনা মন্ত্রী বলেন, এবারের সভায় কৃষির উপর সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে ঢাকা জেলার আশেপাশে কৃষি জমি প্রায় সবই দখল হয়ে গেছে আবাসনের অর্থে, আবাসনের জন্য। শহর এখন হয় নাই, কিন্তু তার আগেই কৃষি কাজ কমে যাচ্ছে। এটার উপর উনি জোর দিয়ে বলেছেন যে কৃষি কাজ যেন ব্যাহত না হয়। এর সাথে তিনি এটাও বলেছেন যে কোনো বসত এলাকা, যেখানে ঘনবসতি, ওইসব এলাকায় যেন প্রকল্প সাইট না করা হয় যদি সুযোগ সুবিধা থাকে। পরিকল্পনা মন্ত্রী আরও বলেন, দেশের প্রত্যেক থানা এলাকায় পুলিশের বাসস্থানের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। রাজধানী সহ সারা দেশে আগামী 4 থেকে 5 দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গত 24 ঘন্টায় সিলেটে সর্বোচ্চ 294 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া চট্টগ্রাম সহ পার্বত্য জেলাগুলোতে পাহাড় ধসের আশঙ্কার কথা জানিয়েছেন আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমান। এক ব্রিফিংয়ে তিনি বলেন, প্রতিকূল আবহাওয়ার কারণে সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বৃষ্টিপাতের প্রবণতাটা কিন্তু দেশের উত্তর পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলে বেশি, এবং বৃষ্টিপাতের যে বর্তমান প্রবণতা দেখাচ্ছে এটা আরো 4-5 দিন অব্যাহত থাকবে। এরপরে বৃষ্টিপাতের যে তীব্রতাটা আছে এটা কমে আসবে। যে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা আছে। পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, ইতোমধ্যে দেশের বিভিন্ন এলাকার ক্ষতিগ্রস্ত বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নিয়ে জাতীয় পর্যায়ের সমীক্ষা এরই মধ্যে শেষ হয়েছে। 2 মাসের মধ্যে এই প্রকল্প একমেকে উপস্থাপনের চেষ্টা চলছে, যাতে আগামী বর্ষা মৌসুমের আগেই এসব কাজ শুরু করা যায়। প্রকল্পের কাজ যাতে সঠিকভাবে হয় সেজন্য স্থানীয় মানুষজনের সহযোগিতা চেয়েছেন তিনি। দুপুরে ফেনীর ফুলগাজী ও পরশুরামে বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। আমাদের ইচ্ছা হলো আগামী বর্ষা মৌসুমের আগেই আমরা এখানে কাজ শুরু করব, কিন্তু আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে আপনারা এই সংসদ সদস্যের সঙ্গে থাকবেন। এখানে যখন কাজ চলমান থাকবে, যাতে করে কাজের মান ভালো হয় সেই জন্য আপনারা লক্ষ্য রাখবেন, যাতে করে আপনাদের এলাকার কাজটা সঠিকভাবে হয়, সঠিকভাবে সময় মতো কাজটা আমরা উঠাতে পারি। বৈষম্যমূলক পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে ক্লাস পরীক্ষা সহ সকল একাডেমিক কার্যক্রম বন্ধ রেখে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। ফলে অচল হয়ে পড়েছে ক্লাস, পরীক্ষা, একাডেমিক কার্যক্রম সহ সকল প্রশাসনিক কাজ। আরো জানাচ্ছেন তামান্না জেনিফার। বৈষম্যমূলক পেনশন স্কিম প্রত্যাহার, সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবিতে কর্মবিরতি পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ 55টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। ফলে ক্লাস, পরীক্ষা সহ বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম। এই ধারাবাহিকতায় কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে চলছে আন্দোলন। কর্মবিরতি উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। একটি অদৃশ্য শক্তি মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদের বিরুদ্ধে নেওয়ার জন্য এই পথ স্কিম চালু করে আমাদেরকে বঞ্চিত করার চেষ্টা করছে। দ্রুত যেত এগুলা প্রত্যাহার করে আমাদেরকে যেত সুন্দর সুষ্ঠুভাবে যেত আমরা কর্মক্ষেত্রে যেত আমরা ফিরে আসতে পারি, সেই দৃষ্টি আকর্ষণ করছি। সিলেটের শাহজালাল বিশ্ববিদ্যালয় ও কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের কর্মবিরতিতে অচল অবস্থার সৃষ্টি হয়েছে। আন্দোলনরতরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সকাল থেকে বিশ্ববিদ্যালয়ে অবস্থান করলেও কোনো ধরনের শিক্ষা কার্যক্রমে অংশ নিচ্ছেন না। এদিকে কর্মবিরতি চলাকালে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ব্যানার টানানোকে কেন্দ্র করে অফিসারদের 2 পক্ষের সংঘর্ষে 5 জন আহত হয়েছেন।
তামান্না জেনিফার, ATN বাংলা। এদিকে সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলনকে অযৌক্তিক বলেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে অর্থমন্ত্রীর নিজ কার্যালয়ে এশীয় উন্নয়ন ব্যাংক, এডিবির দক্ষিণ মধ্য ও পশ্চিম এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট ইংমিং ইয়াং এর সঙ্গে বৈঠক শেষে এই মন্তব্য করেন তিনি। অর্থমন্ত্রী সাংবাদিকদের জানান, এডিবির সঙ্গে উন্নয়ন সহযোগিতার বিষয়ে প্রত্যাশার চেয়েও বেশি অগ্রগতি হয়েছে। সংস্থাটি বাংলাদেশের ব্যাপারে ইতিবাচক বলেও জানান তিনি। সরকার যেটা দিয়েছে প্রেস রিলিজ এইটাই। শিক্ষকরা যে এখন আন্দোলন করছে এটা কি স্যার লজিক্যাল কোনো কিছু মনে করেন? এটা করা উচিত না, আমার মনে হয় না লজিক্যাল। বিধি অনুযায়ী সরকারি চাকরিজীবীদের সম্পদের হিসাব জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সাথে 3 মাসের মধ্যে এর অগ্রগতির প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। একটি রিটের প্রেক্ষিতে এই আদেশ দেন বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী এবাদত হোসেনের বেঞ্চ। পর্যবেক্ষণে আদালত বলেন, যে কোনো উপায়ে দুর্নীতি ও অর্থ পাচার বন্ধ করা দরকার। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চাপল। শীর্ষ সরকারি কর্মকর্তাদের দুর্নীতির খবরে ক্ষুব্ধ দেশের মানুষ। কোথাও কোথাও জ্বলছে সেই ক্ষোভের আগুন। সরকারি কর্মচারী আইনে বলা আছে, চাকরিতে যোগদানের সময় সম্পদ বিবরণী দাখিল করতে হবে এবং 5 বছর পর পর জমা দিতে হবে সম্পদের হিসেব। কিন্তু আইন কাগজে আছে, বাস্তবায়ন নেই। এই সুযোগে এক শ্রেণীর অসাধু চাকরিজীবী সম্পদের পাহাড় গড়ছেন বলে অভিযোগ আছে। প্রতি বছর তাদের সম্পদের হিসেব জমা দেয়া বাধ্যতামূলক করতে রিট করেন হাইকোর্টের এক আইনজীবী। শুনানি শেষে আদেশ দেন বিচারক। মাননীয় আদালত আজকে নির্দেশ প্রদান করেছেন, যারা এই মামলার বিবাদী আছেন, অর্থাৎ মাননীয় ক্যাবিনেট সচিব সহ অন্যান্য সচিব, দুদকের চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, তাদের উপরে নির্দেশ দিয়েছেন যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের নিকট থেকে তাদের সম্পদের হিসাব বিবরণী আইন অনুযায়ী সংগ্রহ করার জন্য, এবং আরও বলেছেন তারা যেই সংগ্রহ করার সম্পত্তির হিসাব বিবরণীটি শুরু করেছেন সেই মর্মে একটি প্রগ্রেস রিপোর্ট আগামী 3 মাসের মধ্যে মাননীয় আদালতে দাখিল করার জন্য একটি নির্দেশনা প্রদান করেছেন। যে সম্পত্তির হিসাব কেন ডিজিটাল রেকর্ড রাখা হবে না, এর উপরে রুল দিয়েছেন। শুনানির সময় পর্যবেক্ষণে হাইকোর্ট বলেন, দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করছে দুর্নীতি। এটা যে কোনো উপায়ে থামানো দরকার। ইদানিং কিছু পত্রপত্রিকায় বেশ কিছু হাই অফিসিয়ালের বিষয়ে দুর্নীতির এবং প্রচুর পরিমাণের অর্থে অর্জনের বিষয়ে সংবাদ আসছে, যেটা দুদক তদন্ত করছে। কোর্ট যেটা বলেছে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সে সোনার বাংলা গড়ার জন্য সোনার মানুষ গড়ে তুলতে হবে এবং আমাদের সবাইকে এবং জনগণকে এই দুর্নীতি প্রতিরোধে এগিয়ে আসতে হবে। ইউরোপ, আমেরিকা, এমনকি পার্শ্ববর্তী দেশ ভারতেও সরকারি চাকরিজীবীদের সম্পদের হিসেব কঠোরভাবে তদারকি করা হয়। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। বংশমর্যাদাপূর্ণ গরু আর কোটি টাকার ছাগল কাণ্ডে এবার নিজেই ফেঁসে গেলেন সাদেক এগ্রোর কর্ণধার ইমরান হোসেন। আমদানি নিষিদ্ধ ব্রাহ্মা জাতের গরুর ব্যবসা এবং প্রাণী সম্পদ অধিদপ্তরের ফার্ম থেকে জালিয়াতির মাধ্যমে গরু বিক্রির অভিযোগ তার বিরুদ্ধে। এই নিয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক। রিপোর্ট করছেন মাজহারুল হক মুহাজির। সবচেয়ে বড় খাসি। এখন খবরের শিরোনাম সাদেক এগ্রোর কর্ণধার ইমরান হোসেন। উন্নত এবং আমদানি নিষিদ্ধ গরু এনে আলোচনায় পশু ব্যবসায়ী ইমরান। 3টা গরু মিলেই বিক্রি হচ্ছিল 2,60,00,000 টাকা। কিন্তু কিভাবে সাদেক এগ্রো বছরের পর বছর বিদেশি সব গরু দেশে এনে তা আকাশ ছোঁয়া দামে বিক্রি করে যাচ্ছেন? ব্রাহ্মা জাতের গরুই বা কিভাবে সংগ্রহ করেন তিনি? প্রাণী সম্পদ অধিদপ্তরের কারাই বা এর সঙ্গে জড়িত? এ ব্যাপারে জানতে চাইলে প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক কৌশলী বক্তব্য দেন। তাদের সাথে আমাদের ব্রাহ্মা ইস্যু নিয়ে এক ধরনের বাহাস আছে। আমরা সবসময় এটার সতর্কতার সাথে আমরা এটাকে ডিসকারেজ করে যাচ্ছি। সাদেক এগ্রো যখন ব্রাহ্মা গরুটা এনেছে, আনতে গেলে একটা সরকারি পদ্ধতি আছে, সেই পদ্ধতিটা উনি অনুসরণ করেন নাই, ত্রুটিপূর্ণ ছিল, যে কারণে এটা আমরা কাস্টমস আটকাইছে। আমরাও বলছি যে ইট ইজ নট রিকগনাইজড বাই আস, এটা এই জন্য বাজেয়াপ্ত হয়েছে।
মূলত গরু আর ছাগল কাণ্ডে সমালোচনার ঝড় ওঠার পর রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় অবস্থিত সাদেক এগ্রোতে অভিযান চালায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। যদিও এটি একটি চলমান প্রক্রিয়া বলে জানান সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা। যেহেতু তার বৈধতা নাই, সে কারণে এটাকে এভিক্ট করা হয়েছে। আইনগতভাবে যেগুলা থাকার মতো নয়, যাদের পারমিশন নেই, তারা কোথাওই থাকবে না। এটা চলমান প্রক্রিয়া, আমাদের কন্টিনিউয়াস প্রসেসে এই কাজগুলো চলছে এবং চলবে। এদিকে কয়েকদিন আগেও গণমাধ্যমে সরব থাকা সাদেক এগ্রোর কর্ণধার ইমরান হোসেন এখন গা ঢাকা দিয়েছেন। এসব বিষয়ে যোগাযোগ করতে বারবার তাকে ফোন দেয়া হলেও তিনি ফোন ধরেননি। মাসহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। হৃদযন্ত্রে পেসমেকার স্থাপন সহ এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা শেষে গুলশানের বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। 10 দিন হাসপাতালে থাকার পর সন্ধ্যায় গুলশানের বাসা ফিরোজায় ফেরেন বেগম খালেদা জিয়া। দলীয় প্রধানের বাসায় আসার খবরে হাসপাতাল ও গুলশান এলাকায় ভিড় করেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বিকেল 5:30টার দিকে বেগম জিয়ার গাড়ি হাসপাতাল থেকে বের হলেও নেতাকর্মীদের ভিড় ঠেলে বাসায় পৌঁছতে প্রায় 2 ঘন্টা সময় লেগে যায়। চিকিৎসকরা জানিয়েছেন বেগম জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং এখন বাসায় রেখেই তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হবে। গেল 21 জুন গভীর রাতে শ্বাসকষ্ট সহ শারীরিক জটিলতা দেখা দিলে বেগম জিয়াকে অ্যাম্বুলেন্সে করে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। রেল ট্রানজিটের নামে বাংলাদেশের মানুষ ভারতীয় আগ্রাসন মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে বাংলাদেশের মানুষের কোনো প্রত্যাশাই পূরণ হয়নি। তার অভিযোগ, ক্ষমতায় থাকার জন্য ভারতকে সব উজাড় করে দিয়েছে সরকার প্রধান। সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ ফারুক বলেন, ভবিষ্যতে জনগণের সরকার ক্ষমতায় এলে আওয়ামী লীগের অপশাসন, দুর্নীতি, লুটপাটের বিচার করা হবে। মমতার জন্য নাকি আমরা তিস্তার পানির শেয়ার পাচ্ছি। বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছি আমরা দিল্লির দাসত্ব গ্রহণ করার জন্য। বাংলাদেশে আওয়ামী লীগ বলতো 22 পরিবারের বিরুদ্ধে সংগ্রাম, 22,000 পরিবার আজকে তৈরি করেছেন। আপনারা আজিজ তৈরি করেছেন, আপনারা বেনজির তৈরি করেছেন, আপনারা আসাদুজ্জামান মিয়া তৈরি করেছেন, আপনারা মতিউর তৈরি করেছেন। একে একে এদের তদন্ত করে বাইর করেন। এসএমএস চক্রের কারবার না থামানো গেলে ডিমের দাম দিন দিন আরো বাড়বে বলে জানিয়েছে খামারিরা। এদিকে ডিমের বাজারে কর্পোরেট সিন্ডিকেটের অভিযোগ ঠিক নয় বলে দাবি কাজী ফার্ম কর্তৃপক্ষের। যারা সিন্ডিকেটের মাধ্যমে ডিমের দাম বাড়ায় তাদের কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক AHM শফিকুজ্জামান। শরফুল আলমের রিপোর্টে বিস্তারিত। যৌক্তিক কারণ ছাড়াই 1 মাস ধরেই অস্থির ডিমের বাজার। 160 টাকা ডজনের ডিম বেড়ে দাঁড়ায় 180 টাকায়। এমন পরিস্থিতিতে অভিযানে নামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তাদের অভিযানে ডজন প্রতি ডিমের দাম কমে যায় 10 টাকায়। তো যাই হোক, এটুকুই। উৎপাদনকারী প্রতিষ্ঠান, খামারি ও খুচরা ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এই সময় কর্পোরেট উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা জানান, মুরগির খাবারের দাম বেড়ে যাওয়ায় ডিমের উৎপাদন খরচ বেড়েছে। আমরা যদি 9 টাকা 61 পয়সায় রেট বিক্রি করি, তো বাকি প্রায় 97% ডিম কিন্তু 11 টাকার উপরে বিক্রি হচ্ছে, যেটা আপনারাই পেয়েছেন। বারবার আমাদেরকে যে ব্লেমটা দেওয়া হচ্ছিল যে আমরা সিন্ডিকেট করি, তো আমরা তো অনেক কম রেটে বিক্রি করলাম, কিন্তু সেখানে কিন্তু ডিমের বাজার আসলে সেভাবে কমে আসলো না। প্রান্তিক খামারিরা বলেন, উৎপাদন খরচ 10 টাকা 29 পয়সা হলেও দাম নিয়ন্ত্রণের ক্ষমতা নেই তাদের হাতে। ডিম প্রতি দাম 12 টাকা হলে তা যৌক্তিক হবে বলে মনে করেন তারা। সিন্ডিকেট করে মোবাইল ফোনে SMS এর মাধ্যমে রাতারাতি দাম বাড়িয়ে একটি গোষ্ঠী ফায়দা লুটিয়ে নিচ্ছে বলে অভিযোগ করেন তারা। এ সময় ভোক্তা অধিদপ্তর জানায়, যারা ডিমের দাম বাড়িয়ে বাজার অস্থির করে তাদের চিহ্নিত করা হয়েছে। উৎপাদন করেন প্রান্তিক খামারি, দামটা নির্ধারণ করে দেন আড়তদার এবং ডিম সমিতি। সকালে একটা SMS করে ক্রয় বাজার দেওয়া হয়, মানে খামারিদের বাজার। ওই বাজারের উপর নির্ভর করে তারা ক্রয় বিক্রয় করেন। যারা SMS এর মাধ্যমে এই ডিমের দাম সকালবেলা ভোর রাতে 3টার সময় SMS করে সারা বাংলাদেশে ডিমের দাম বাড়িয়ে দিচ্ছে, যারা এটা করছে আমরা তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাব। আপনি ট্রাকে বসে সেখানে
আপনার দাম বেড়ে যাচ্ছে, তাদের কোনো দোকানও নেই। যারা এটা করছে তাদের সমস্ত প্রতিষ্ঠান আমরা বন্ধ করে দেব। এখন থেকে দোকানে মূল্য তালিকা টাঙানো না হলে এবং পাকা রসিদ না থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের প্রতিবাদে প্রায় 1 ঘন্টা শাহবাগ মোড় অবরোধ করে রাখে চাকরি প্রত্যাশী শিক্ষার্থীরা। বিকেল 3:45টায় পদযাত্রা নিয়ে শাহবাগ গিয়ে অবরোধ করেন তারা। এর আগে পদযাত্রাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে নীলক্ষেত নিউ মার্কেট সায়েন্স ল্যাব হয়ে শাহবাগ মোড়ে যায়। এ সময় 2018 সালে ঘোষিত সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখার দাবি জানান শিক্ষার্থীরা। দুর্নীতিমুক্ত, নিরপেক্ষ ও মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তারা। 4 দফা দাবির প্রেক্ষিতে বুধবার দুপুর 2:30টায় সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে আবারও কোটা বিরোধী আন্দোলনে নামবেন বলে জানান শিক্ষার্থীরা। কোটার যে পুনর্বহালের বিষয়টি সেটি কিন্তু হাইকোর্ট চাচ্ছেন এবং তারা বলছেন যে 2018 সালে যে কোটা বাতিল করা হয়েছিল সেটিকে তারা অবৈধ ঘোষণা করেছেন। সুতরাং আমরা সাধারণ শিক্ষার্থীরা যখন এই খবরটি শুনি আমাদের হৃদয়ে এক ধরনের রক্তক্ষরণ হয়। আজকে স্বাধীনতা 53 বছর পরে এসে মানে ওই মুক্তিযোদ্ধা উনি তার সন্তান এখন কেন তার নাতিপুতিকেও এই কোটাটা ব্যবহার করতে দিতে হবে। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। আমেরিকান লুব্রিকেটিং অয়েল ভলভোলিনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়েছে পরিচালক ও অভিনয় শিল্পী জিয়াউল হক পলাশকে। রাজধানীর গুলশানে এক হোটেলে তার সাথে এই সংক্রান্ত একটি চুক্তি করে কোম্পানিটির পরিবেশক জিএসটি লিমিটেড। চুক্তি অনুযায়ী এখন থেকে ভলভোলিনের প্রচারণামূলক কার্যক্রম করবেন এই অভিনেতা। এতে জিএসটি লিমিটেডের হেড অব বিজনেস আবু আহমেদ, বিক্রয় ও বিপণন প্রধান আনিসুর রহমান এবং ভলভোলিনের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ফয়সাল তানজির অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। এবারে আন্তর্জাতিক সংবাদ। হারিকেন বেরিল আরও শক্তিশালী হয়ে ক্যাটাগরি 5 মাত্রার ঝড়ে পরিণত হয়েছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার বলছে এটি 155 থেকে 160 মাইল বেগে জ্যামাইকার দিকে ধেয়ে আসছে। এর আগে দক্ষিণ পূর্ব ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ বার্বাডোস ও গ্রেনাডায় আঘাত হানে শক্তিশালী ঝড়টি। এতে লণ্ডভণ্ড হয়ে যায় সেখানকার জনপদ, তলিয়ে গেছে অনেক সড়ক ও আশ্রয় কেন্দ্র। কয়েকজনের মৃত্যুর খবর জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম। আরো জানাচ্ছেন শরীফুল ইসলাম। সোমবার সন্ধ্যায় গ্রেনেডার ক্যারিয়াকো দ্বীপে আঘাত হানে 4 মাত্রার হারিকেন বেরিল। মুহূর্তেই লণ্ডভণ্ড হয়ে যায় বিদ্যুতের খুঁটি, বাড়িঘর সহ বিভিন্ন স্থাপনা। প্রায় 150 মাইল বেগে আঘাত হানা ঝড়ে উপকূলে থাকা জেলেদের অনেক নৌযান ভেসে যায়। সমুদ্রের পানিতে তলিয়ে গেছে দক্ষিণ পূর্ব ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের অনেক এলাকা। হারিকেন বেরিলের আঘাতে বার্বাডোস ও গ্রেনেডায় বন্ধ হয়ে গেছে স্বাভাবিক পরিষেবা। ঝড়ে গাছের অনেক ডাল ভেঙে উড়ে এসে আমাদের উপর পড়ে, আমাদের ঘরেও পানি ঢুকে পড়েছে। ঝড়ের প্রভাবে নদীর পানি এত দ্রুত বাড়বে বলে আমরা আশা করিনি। মাত্র কয়েক মিনিটে আমাদের অনেক লোকালয় পানিতে ভেসে গেছে। সেন্ট ভিনসেন্ট দ্বীপে কয়েকজনের মৃত্যুর খবর দিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম। বেরিলের ভয়াবহ তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে সেখানকার শিক্ষা প্রতিষ্ঠান, বাড়িঘর, বিভিন্ন স্থাপনা ও ফসলি জমি। অনেক পাকা ঘরের ছাদ ও গাড়ি উড়িয়ে নিয়ে গেছে ঝড়ে। আমি ভাবিনি আমার এতটা ক্ষতি হবে। আমি শুধু দোকান খুলতে এসেই দেখি সব লণ্ডভণ্ড হয়ে গেছে। হারিকেন বেরিলে আমার ব্যাপক ক্ষতি হয়েছে, যা সত্যিই হৃদয় বিদারক। আমাদের দোকানপাট ভেঙে গেছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টারের সবশেষ তথ্য বলছে ক্যারিওকোতে 150 মাইল গতিতে আছড়ে পড়ে বেরিল। জ্যামাইকা ও গ্রেনেডায় সর্বোচ্চ সতর্ক অবস্থা জারি করেছে দেশটির সরকার। হারিকেন বেরিলের আঘাতে এখানকার বাসিন্দাদের একটি খারাপ সময় পার করতে হয়েছে। আমার আশঙ্কা ক্যাটাগরি 4 মাত্রার এই ঝড়ে অনেক ক্ষয়ক্ষতি হতে চলেছে।
আবহাওয়াবিদরা বলছেন আটলান্টিক মহাসাগর লাগোয়া অঞ্চলে জুন থেকে নভেম্বর পর্যন্ত হারিকেনের মৌসুম। এবছর অন্তত 25টি ঝড় আঘাত আনতে পারে বলে সতর্ক করেন তারা। সমুদ্রপৃষ্ঠ তীব্র গরম হয়ে ওঠায় আটলান্টিক অঞ্চলে ঘন ঘন হারিকেনের সৃষ্টি হচ্ছে, কিন্তু এবার জুন মাসেই ক্যাটাগরি 4 হারিকেন বেশ আশ্চর্যজনক ঘটনা। 2005 সালের পর আটলান্টিক অববাহিকায় রেকর্ড করা দ্বিতীয় বৃহত্তম এই ঝড়টি সর্বোচ্চ ক্যাটাগরি 5-এ রূপ নিয়েছে, যা ধেয়ে আসছে জ্যামাইকার দিকে। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। জানাবো পার্টিক্স খেলার খবর। কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয়ার মিশনে কাল ভোরে কলম্বিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। এরই মধ্যে 7টি দল নিশ্চিত করেছে সেরা 8, তবে সেলেসাওদের ভাগ্য এখনো ঝুলে আছে। গ্রুপ থেকে এরই মধ্যে কলম্বিয়া উঠে গেছে নকআউট পর্বে। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা আছে পয়েন্ট টেবিলের 2-এ। ড্র করলে তারাও পৌঁছে যাবে কোয়ার্টার ফাইনালে, তবে ভিনিসিয়াস জুনিয়ররা হেরে গেলে বিপদে পড়বে। সেক্ষেত্রে তাকিয়ে থাকতে হবে কোস্টারিকা প্যারাগুয়ে ম্যাচের দিকে। তৃতীয় স্থানে থাকা কোস্টারিকা জিতলে তাদের পয়েন্ট ব্রাজিলের সমান হয়ে যাবে। যদিও গোল পার্থক্যে এগিয়ে থাকায় সুবিধাজনক অবস্থায় আছে হলুদ জার্সিধারীরা। যুক্তরাষ্ট্রের লেভিস স্টেডিয়ামে সকাল 7টায় শুরু হবে ম্যাচটি। যুক্তরাষ্ট্রকে হারিয়ে অপরাজিত থেকেই কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে উঠেছে উরুগুয়ে। মিসুরির কানসাস সিটিতে প্রতিপক্ষের পোস্টে 12 শট নিয়েও প্রথমার্ধে কোনো গোল আদায় করতে পারেনি কার্লোস কুইরোজের দল। তবে দ্বিতীয়ার্ধের 66 মিনিটে দেয়াল ভাঙেন অলিভেরা। এরপর ব্যবধান বাড়ানোর একাধিক সুযোগ পেলেও তা থেকে গোল করতে পারেনি নুনেজ পেলেস্তিরা। তাই 1-0 ব্যবধান নিয়েই মাঠ ছাড়ে উরুগুয়ে। অন্যদিকে গ্রুপে প্রথম ম্যাচ জেতার পরও প্রথমবারের মতো কোনো টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে উঠতে ব্যর্থ হল যুক্তরাষ্ট্র। আরেক ম্যাচে বলিভিয়াকে হারিয়ে শেষ 8 নিশ্চিত করেছে পানামা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানাবো আরেকবার। তৃতীয় দফা বন্যায় সিলেট, সুনামগঞ্জ সহ 8 জেলা প্লাবিত। টানা বৃষ্টি চলবে আরো 4 দিন। পার্বত্য চট্টগ্রামে পাহাড় ধসের সতর্কতা। বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। প্রায় 5,500 কোটি টাকার 11টি প্রকল্প একনিক সভায় অনুমোদন। বৈষম্যমূলক পেনশন স্কিম প্রত্যাহার সহ 3 দফা দাবিতে শিক্ষকদের কর্মবিরতিতে অচল পাবলিক বিশ্ববিদ্যালয়। আন্দোলন অযৌক্তিক বলছেন অর্থমন্ত্রী। সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব নেওয়ার নির্দেশ হাইকোর্টের। 3 মাসের মধ্যে দিতে হবে অগ্রগতি প্রতিবেদন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/18 বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।